আওয়ামী লীগ সরকারের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মুজাফফর হোসেনের। সেই সরকারের সময়ে সংগঠিত বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের সাথেও তার ছিল সম্পৃক্ততা, এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। প্রসিকিউশনের আবেদনের পর বৃহস্পতিবার তাকে হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই হত্যা মামলার অন্যতম আসামি সাবেক সেনা কর্মকর্তা মুজাফফর হোসেন দীর্ঘ ৪৫ বছর ধরে ছিলেন পলাতক। গত বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এই জন্ড আর কেউ নন, তিনি হচ্ছে মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর হোসেন, যিনি আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অন্যতম হত্যাকারী। তবে জিয়া হত্যা মামলার আসামি হিসেবেই নয়, এবার মানবতাবিরোধী অপরাধের মামলাতেও বিচারের মুখোমুখি হচ্ছেন মুজাফফর হোসেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। পরে আদালত তাকে 23 জুলাই হাজিরের নির্দেশ দেন। আর্মির তত্ত্বাবধান থেকে প্রোটেকশন ওয়ারেন্টে আমাদের ট্রাইব্যুনালে হাজির করার জন্য আগামী 23 তারিখে 10টার মধ্যে তাকে হাজির করার জন্য আর্মির অ্যাডজুটেন্ট জেনারেল বরাবরে একটি প্রোটেকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছে। তাকে আগামী তারিখে যদি আনা হয় আমাদের ট্রাইব্যুনালে, দেন আমরা তাকে শোন অ্যারেস্টের আবেদন করব এবং পরবর্তীতে অন্যান্য আইনগত যেসব কার্যক্রম আছে সেগুলি করা হবে। আপনাদেরকে এইটুকুন বলি, তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হবে। মাসুদ উদ্দিন চৌধুরীকে আবারও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে। এমনও হতে পারে যে এই দুইজনকে একত্রে মুখোমুখি জিজ্ঞাসাবাদেরও প্রয়োজন। এ সময় চিফ প্রসিকিউটর জানান, আওয়ামী লীগ সরকারের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মুজাফফর হোসেনের। সেই সরকারের সময় সংগঠিত বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের সাথে তার ছিল সম্পৃক্ততা। বাংলাদেশের একটি সরকারের সাথে তার সংশ্লিষ্টতা আছে এবং তিনি একজন পলাতক ব্যক্তি থাকা সত্ত্বেও তিনি পার্শ্ববর্তী দেশে যাওয়া আসা, বাংলাদেশে মাসুদ উদ্দিন চৌধুরীর মতো একটা বিতর্কিত ব্যক্তির সাথে তার যে এই যে সংশ্লিষ্টতা এবং নানান মানবতা বিরোধী অপরাধ যখন বাংলাদেশে সংগঠিত হচ্ছিল, ঠিক সেই সময়ে তার যে বিভিন্ন রকমের কর্মকাণ্ড, এই সব কিছু মিলিয়ে আমাদের একটি ইনভেস্টিগেশনের প্রয়োজন। ট্রাইব্যুনালে যেদিন আনা হবে সেই দিন তাকে আমাদের মিস কেসে গ্রেফতার দেখানো হবে। এদিকে গুমের অভিযোগে চলমান মামলায় চিফ প্রসিকিউটরের আবেদনের প্রেক্ষিতে ডিজিএফআই, র্যাব ও ডিবির গোপন বন্দিশালা পরিদর্শনে যাবেন বলে জানান ট্রাইব্যুনালের 3 বিচারক। ট্রাইব্যুনালের 3 জন বিচারক তারা যে কোনো সময় আমাদেরকে দিন তারিখ দেবেন। এই যে আয়নাগর নামীয় যে ক্রাইম সিন যেগুলো আছে সেগুলো তারা সরজমিনে পরিদর্শন করবেন। এছাড়া জুলাই আন্দোলনে উত্তরায় মীর মুগ্ধ সহ 11 হত্যা মামলার অভিযোগ গঠনে প্রসিকিউশনের শুনানি শেষ হয়েছে। আসামিপক্ষের শুনানি বৃহস্পতিবার। মাইনুল মারুফ, 71, ঢাকা। দুর্নীতি মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি বেনজির আহমেদকে প্রত্যাবর্তনের জন্য কিছু বিষয়ে দুদকের কাছে ব্যাখ্যা চেয়েছে দুবাই পুলিশ। আগামী 2-1 দিনের মধ্যেই ওই চিঠির জবাব পাঠানো হবে বলে জানিয়েছেন দুদকের মুখপাত্র আক্তারুল ইসলাম। মঙ্গলবার দুপুরে দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। আক্তারুল ইসলাম বলেন, সম্প্রতি বেনজির আহমেদকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিয়েছে দুবাই পুলিশ। চিঠিতে বেনজির আহমেদকে ফেরত পাঠানোর বিষয়ে নীতিগত সম্মতি দিলেও সংশ্লিষ্ট মামলা ও আইনি প্রক্রিয়া নিয়ে কয়েকটি বিষয়ে ব্যাখ্যা চেয়েছে তারা। সেই ব্যাখ্যা প্রস্তুতের কাজ এখন শেষ পর্যায়ে বলে জানিয়েছেন দুদকের মুখপাত্র। দুদকের মামলা সংক্রান্ত যে বিষয়গুলো ক্লিয়ারেন্সের জন্য দুর্নীতি দমন কমিশনের পত্র এসেছে দুবাই পুলিশের পক্ষ থেকে, দুদকের তদন্ত কর্মকর্তা সেই বিষয়গুলোর 2-1টা বিষয় ক্লিয়ারেন্সের প্রয়োজন। ওনারা যেভাবে চেয়েছেন সেইভাবেই তদন্ত কর্মকর্তা সেটা পরিষ্কার করে কাগজপত্র ডকুমেন্টস সহ সেই অনুযায়ী ক্লিয়ার করেই পত্র প্রস্তুত করছেন। খুব শীঘ্রই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে উনি প্রেরণ করবেন। দর্শক, সংবাদ সংযোগের শুরুতে যেমনটি জানাচ্ছিলাম, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সভা চলছিল। সভা শেষে ব্রিফিংও হয়েছে। আমরা ব্রিফিংয়ের এবার বিস্তারিত জেনে নিতে চাই সহকর্মী ফারজানা আক্তারের কাছ থেকে। ফারজানা, নির্বাচন কমিশনের সভায় কি কি সিদ্ধান্ত আসলো, কি কি জানিয়েছেন তারা, জানাবেন।
মোটরসি সকাল 11টায় শুরু হয়ে সভাটি কিছুক্ষণ আগে শেষ হলো, অর্থাৎ বলা যায় যে প্রায় 7 ঘন্টার মতো একটি সভা হয়েছে এবং এই সভায় মূলত স্থানীয় সরকার নির্বাচনের আইন এবং বিধিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এবং সকাল থেকে আমি যেমনটি জানাচ্ছিলাম যে বিষয় পরিবর্তন আসতে যাচ্ছে, স্থানীয় সরকার নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করা হচ্ছে, অর্থাৎ নির্বাচন কমিশন চাচ্ছে যাতে স্থানীয় সরকার নির্বাচনে যাতে সেনাবাহিনী মোতায়েন করা হয় এবং পাশাপাশি যারা ঋণ খেলাপি বা বিল খেলাপি আছে তারা নির্বাচনের অযোগ্য হবে এমন প্রস্তাব কিন্তু তারা করতে যাচ্ছে। এবং এই ক্ষেত্রে নির্বাচন কমিশন আরেকটি বিষয় বলেছে, যারা ঋণগ্রস্ত বা ঋণ নেয় বা তাদের যে গ্যারান্টার থাকে তাদেরকেও কিন্তু অযোগ্য ঘোষণা করার একটি বিধান চালু করতে যাচ্ছে। পাশাপাশি যারা এমপিওভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষক হিসেবে আছেন তারা নির্বাচনে অযোগ্য হবেন। পাশাপাশি যারা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে চার্জশিট রয়েছে তারা নির্বাচনে অযোগ্য হবেন। এই বিষয়গুলো কিন্তু নির্বাচন কমিশন চিন্তা করছেন, অর্থাৎ নির্বাচন কমিশন তাদের বৈঠকে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং এই নীতিগত সিদ্ধান্ত আজ যেহেতু তারা নিয়েছে, এরপর তারা এটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠাবে, স্থানীয় সরকার বিভাগকে পাঠাবে। তারা আসলে চূড়ান্ত করবে যে এই বিষয়গুলো আসলে চূড়ান্তভাবে নির্বাচনে আইনে পরিবর্তন আসতে যাচ্ছে নাকি। এবং নির্বাচন কমিশন কিন্তু এই বিষয়গুলো সুপারিশের কথা ভাবছে। পাশাপাশি আজকে নির্বাচন কমিশনের যে কমিশন বৈঠক, বলা যায় যে সংসদ নির্বাচনের পর এটি কিন্তু প্রথম বৈঠক এবং এই বৈঠকে কিন্তু আজ যে এনআইডি রয়েছে সেই বিষয়ে এনআইডি সংশোধনের বিষয়ে বিভিন্ন আলোচনা হয়েছে। সেক্ষেত্রে আমরা নির্বাচন কমিশনের সচিব আমাদেরকে যেমনটি জানিয়েছে, এনআইডিতে জন্ম তারিখ সংশোধনের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু এখন মাঠ পর্যায়ে সংশোধন করা যাবে এবং সেক্ষেত্রে যে পাবলিক পরীক্ষাগুলো রয়েছে জেএসসি, এসএসসি বা এইচএসসি, সেই সার্টিফিকেটে ব্যক্তির যে জন্ম তারিখ থাকবে সেগুলো দেখে কিন্তু মাঠ পর্যায়ের যারা আঞ্চলিক কর্মকর্তা আছেন তারা সেগুলো সংশোধন করতে পারবেন। এবং আরেকটি বিষয় যেটি আছে যে 15 বছর হলে যে এনআইডি নবায়নের একটি বিষয় রয়েছে আইনে, সেই বিষয়টি কিন্তু এতদিন সেভাবে চালু না থাকলেও এই কমিশন ভাবছে সেটিকে চালু করার এবং সেক্ষেত্রে একটি নির্ধারিত ফি দিতে হবে এবং যিনি নবায়ন করতে যাচ্ছেন তার পরিবারের একটি ডাটা নেওয়া হবে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। নির্বাচন কমিশন সচিব আমাদেরকে এই বিষয়গুলো জানিয়েছেন মৌটুসী। ধন্যবাদ ফারজানা আপনাকে। দর্শক, নির্বাচন কমিশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফারজানা আক্তার। মন্ত্রিসভার কেউ ঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী দফতর পুনর্বন্টন করতে পারেন। সরকারের 180 দিনের দায়িত্বের সাথে মন্ত্রিসভার কলেবর পরিবর্তনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আজ সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সাইবার বুলিং ঠেকাতে আইনজীবী প্যানেল হচ্ছে, চলতি সপ্তাহেই হবে প্রজ্ঞাপন। আরও জানাচ্ছেন শারমিন মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত হাজার খবরের ভিড়ে ভুল, মিথ্যা, ভিত্তিহীন, অসত্য খবরের ছড়াছড়ি। শুধু কি তাই, নারীকে হেনস্থা করার মতো ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। এবার তা প্রতিরোধে বর্তমান সরকার তৎপর। গঠন করতে যাচ্ছে আইনজীবী প্যানেল, যার প্রজ্ঞাপন হতে পারে চলতি সপ্তাহে। ডিসইনফরমেশন বিশেষ করে, সাইবার বুলিং বিশেষ করে, এগুলো এই রাষ্ট্র সহ্য করবে না, সরকার সহ্য করবে না। স্পেসিফিক অভিযোগের ভিত্তিতে যেমন এই প্যানেল কাজ করবে, আবার সে স্বতঃপ্রণোদিত হয়েও কাজ করবে এবং এটা শুধু যে সরকারের প্রতি যে ডিসইনফরমেশন সেটা নিয়ে কাজ করবে, এটা নাগরিকদের সুরক্ষার জন্যই আসলে তারা কাজ করবে। সুতরাং নাগরিকরাও যেন তাদের হয়রানি বা সমস্যা নিয়ে তথ্য দিতে থাকে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে প্রশ্ন ছিল, সরকারের 180 দিনকে ঘিরে মন্ত্রিসভার কলেবরে কোনো পরিবর্তন আসছে কিনা। জবাব দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। মাননীয় প্রধানমন্ত্রী একটা মন্ত্রিসভা তৈরি করেছেন, একটা উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন। এটুকু ওনার সাথে কথা প্রসঙ্গে আমি যতটুকু বুঝি, ওনার যদি কখনো মনে হয় যে কেউ ভালো পারফর্ম করতে পারছেন না, তার জায়গায় দপ্তর পুনর্বন্টন অথবা নতুন কাউকে দেয়া, এগুলো যদি প্রয়োজন মনে করেন তিনি সেটা করবেন। কারণ দিনের শেষে জনগণের কল্যাণ সাধন করা প্রধানমন্ত্রী হিসেবে তার কোনো চয়েস বা কোনো সিদ্ধান্ত আরো বেটার করার সুযোগ যদি থাকে তিনি সেটা করবেন। তার সাথে আমার ব্যক্তিগতভাবে কথা বলে মনে হয়েছে। মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনার 1 বছর, সেই ঘটনায় হতাহতদের পরিবারের ক্ষতিপূরণের বিষয়ে প্রশ্নের জবাব দেন ডক্টর জাহিদ। ঘোষিত ক্ষতিপূরণ যেন পরিবারগুলোর কাছে পৌঁছে সেই ব্যাপারে অবশ্যই সরকার কাজ করবে, এটা আমি কনফার্ম করছি এবং যেসব প্রস্তাবনার কথা বলছেন সেগুলো নিশ্চয়ই কাজ হবে। ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যটি নতুনভাবে নির্মাণের সিদ্ধান্তের কথাও জানান ডক্টর জাহিদুর রহমান। মুক্তিযুদ্ধকে রেখে একটা ভাস্কর্য তৈরি হবে, মানে একটা নতুন জায়গায়, এটা নিয়ে দ্রুত তারা সিদ্ধান্ত জানাবেন। শারমিন মীরা, 71, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের দীর্ঘমেয়াদী পুনর্বাসনে পাশে থাকবে সরকার। এ ঘটনায় আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। আর মাইলস্টোন ট্র্যাজেডির শোককে শক্তিতে পরিণত করার আহ্বান জানান জিয়াউর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাক্তার জুবাইদুর রহমান।
সকালে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষার্থী ও শিক্ষকদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তারা। মামুন হুসাইনের রিপোর্ট। স্কুলের ঘণ্টা বাজে আগের মতোই, খেলাধুলা করে, ক্লাস শেষে স্বাভাবিক নিয়মে বাড়ি ফেরে শিক্ষার্থীরা। শুধু ফেরে না বাপ্পি, নাজিয়া, নাফির মতো ঝরে যাওয়া ফুলগুলো। গেল বছর এই দিনে উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে ২৮ শিক্ষার্থী ও ৩ শিক্ষক সহ ৩৫ জন নিহত হন। এই ট্র্যাজেডির ১ বছর পেরিয়ে গেলেও হারানো সন্তানের স্মৃতি, সেই ভয়াবহ দুপুরের আর্তনাদ এখনো তাড়া করে ফেরে অভিভাবকদের। আমি এমন একটা সন্তান হারিয়েছি যে এই কষ্টের মাঝে শুয়ে শুয়ে আমার কথা চিন্তা করে। একটি সন্তান আহত হলে শুধু একজন শিক্ষার্থী আহত হয় না, তার সঙ্গে একটি পরিবার আহত হয়। সেদিন সন্তানের মতো শিক্ষার্থীদের আগলে রেখেছিলেন শিক্ষকরা। শেষ মুহূর্ত পর্যন্ত দাঁড়িয়েছিলেন রক্ষা কবচ হয়ে। তাদের কেউ কেউ পাড়ি জমিয়েছেন পরপারে। অনেকে বেঁচে ফিরলেও এখনো ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। আমি আহত ছিলাম, অনেকটাই সুস্থ, কিন্তু মানসিকভাবে আমি এখনো ট্রমাটাইজড। ভবিষ্যতে যে এই স্কুলের উপর আরেকটা বড় বিমান পড়বে না, এর নিশ্চয়তা কেউ দিতে পারে না। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষার্থী ও শিক্ষকদের স্মরণে এই সভা আয়োজন করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের হাই কমিশনাররা। এই দুর্ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দেন তারা। The friendship between China and Bangladesh is firmly rooted in our peoples and continue to serve. The partnership between India and Bangladesh is strongest when it is carried forward not only by the government but our citizens. অনুষ্ঠানে যোগ দিয়ে দুর্ঘটনায় বেঁচে ফেরাদের উন্নত চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। যারা এখনো ফলো আপে আছে, আমাদের ডাক্তাররা নিষ্ঠার সাথে বার্ন ইউনিটে কাজ করে যাচ্ছেন। এরপরেও যদি আরও কিছু উন্নততর চিকিৎসারও প্রয়োজন হয়, আমাদের সরকার, আমরা পিছিয়ে থাকবো না। প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জুবাইদা রহমান বলেন, মাইলস্টোন ট্র্যাজেডির সময় ভূমিকা রাখা সবাইকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে জাতি। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দের মনোবল সকলের প্রেরণার উৎস। ভয়াবহ অভিজ্ঞতার পরও আপনারা যেভাবে সাহস ও সংকল্প নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন, জাতি কোনোদিন ভুলবে না। আহত শিক্ষার্থীরা তুলে ধরেন তাদের ভয়াবহ স্মৃতি। আজকে সেই দিন যেদিন আমি স্কুলে টিফিন করার মুহূর্তে একটি বিমান স্কুলের উপর আছড়ে পড়েছিল। সে যে কি ভয়াবহ মুহূর্ত। মামুন হুসাইন, ৭১, ঢাকা। পূর্বের চেহারা আমার চেয়েও। আগামী বছরের জন্য পবিত্র হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এবার সরকারি ব্যবস্থাপনায় ২টি ও বেসরকারি মাধ্যমে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে হজ প্যাকেজ ঘোষণা করে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানান, সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে খরচ হবে ন্যূনতম ৫,০৫,৬৪৮ টাকা আর বেসরকারিভাবে ৫,১৩,৬৪৮ টাকা। গেলবারের চেয়ে কমানো হয়েছে বিমান ভাড়াও। আরও জানাচ্ছেন শারমিন নীরা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ই মে পবিত্র হজ হতে পারে। মঙ্গলবার সেই হজ প্যাকেজ ঘোষণা করলেন ধর্মমন্ত্রী। ধর্মমন্ত্রী জানান, এবার সরকারি মাধ্যমে ২টি ও বেসরকারি মাধ্যমে একটি সহ মোট ৩টে ক্যাটাগরিতে প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে হজ প্যাকেজ ১-এর খরচ ধরা হয়েছে ৬,১৫,২৬৩ টাকা এবং হজ প্যাকেজ ২-এর জন্য খরচ ধরা হয়েছে ৫,০৫,৬৪৮ টাকা। বেসরকারিভাবে প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫,১৫,০০০ টাকা। এই বছর মাননীয় প্রধানমন্ত্রী প্রচেষ্টা বিমান ভাড়া গত বছরের চেয়ে ২৪,৮৩০ টাকা কমানো হয়েছে। মানে এখন ভাড়া নির্ধারিত হয়েছে ১,৩০,০০০ টাকা। সরকারি মাধ্যমে আমরা ২টি হজ প্যাকেজ নির্ধারণ করেছি, যথা হজ প্যাকেজ ১ ও হজ প্যাকেজ ২ সাশ্রয়ী। বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ নামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এই প্যাকেজে হজযাত্রীদের মক্কায় হারেম শরীফের বহির্চত্বর হতে সর্বোচ্চ ৩ কিলোমিটারের মধ্যে, মদিনা মসজিদে নববী থেকে ১ কিলোমিটারের মধ্যে আবাসন সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। এ সময় বিগত সরকারের আমলের চেয়ে বিমান ভাড়া কমেছে বলে দাবি করেন মন্ত্রী। তবে সৌদি মুদ্রার দাম বৃদ্ধি এবং খাবারের দায়িত্ব দেশটির সরকারের কাঁধে নেওয়ায় মূল প্যাকেজের দাম বেড়েছে বলে জানায় মন্ত্রণালয়। আর প্রতিটা খরচ কিন্তু বেড়ে যাচ্ছে।
সৌদি পর্যায়ে। আমার কথাটা হলো আপনারা একটা দেশ দেখান যে তারা আগের তুলনায় কমাইছে, একটা দেশ দেখান। নভেম্বরে চুক্তি হলে কতজন আমাদেরকে যাওয়ার অনুমতি দেয় সৌদি সরকার, কতজন আমাদের কোঠা দেয়, সেই কোঠার উপরে নির্ধারিত হবে যে কত হাজি যাবে। চলতি বছরের 4 সেপ্টেম্বর হজের নিবন্ধন শেষ হবে আর আগামী বছরের 8 এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। শারমিন নীরা, 71, ঢাকা। সাভারের আমিনবাজারে আলোচিত শারমিন আক্তার হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। এ ঘটনায় অভিযুক্ত মাসুম ইসলামকে কুড়িগ্রাম সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত 2 জুলাই দুপুরে সাভারের বড়দেশী এলাকায় ভাড়া বাসায় ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার শিকার শারমিন আক্তারের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের বাবা শওকত হোসেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সাভার মডেল থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পিবিআই সব প্রণোদিত হয়ে হত্যার 2 সপ্তাহের মধ্যে আসামি মাসুম ইসলামকে গ্রেফতার করেন। পিবিআই জানায়, আসামি নিহতের ব্যক্তিগত ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দিলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। বিরোধের এক পর্যায়ে শারমিনকে শ্বাসরোধ করে হত্যা করে মাসুম। মাসুম বলছে যে তার একটা ভিডিও সে ভাইরাল করে দেবে। তো এইটা নিয়ে রাতের বেলা চরম তর্ক বিতর্ক, অনেক গভীর রাতে তখন। এবং পরের দিন যখন তার মেয়ে দুপুরের দিকে তার বান্ধবীর বাসায় বেড়াতে চলে যায়, তার পরবর্তীতে এই আসামি মোহাম্মদ মাসুল ইসলাম তার ঘরে আসে। এই বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে তর্ক বিতর্ক, চরম তর্ক বিতর্ক হয়। তর্ক বিতর্কের এক পর্যায়ে এই মোসাম্মদ শারমিন আক্তারকে ওই বেডের উপরই ওই অবস্থায় গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়। চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা মেয়ে সহ 3 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার বারঘরিয়া বাদুরতলায় এলাকায় এই দুর্ঘটনা হয়। নিহত 3 জন হলেন হাসিনা বেগম, আশা খাতুন, তার মেয়ে মিম। সদর মডেল থানার ওসি একরামুল হোসেন জানান, সকালে হাসিনা বেগমের বাড়িতে একটি লোহার মই বৃষ্টিতে ভিজে বিদ্যুতায়িত হয়েছিল। ওই মই দিয়ে ওঠার সময় আশা খাতুন ও তার মেয়ে মিম বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাদের বাঁচাতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান আশা খাতুনের ফুফু হাসিনা বেগম। বাইরে থেকে শুনতে পেলাম, আমরা বাইরে থেকে বাড়ি আসলাম, বাড়িতে ঢুকলাম, দেখছি যে 3 জন পড়ে আছে। সকালবেলা ঘুম থেকে উঠে ওই মুহূর্তে ধরে নিয়েছে আরেকজন, আর ভাতিজি বেড়াতে এসছে, উনি যখন ছুটেতে গেছে ঠ্যাং ধরে উনাকে ধরেছে না, লাতিন যখন আসছে ঠ্যাং ধরে ছুটেতে উনাকে ধরে নিয়ে। রশিদ ছাড়া ট্রেনের টিটি যাত্রীদের কাছ থেকে টাকা নেয়ার প্রতিবাদ করায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় উত্তাল হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার সকাল থেকে ট্রেন লাইন অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এই কারণে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে যায়। এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের পর অবরোধ প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা। সহকর্মী রাশিদুল হক রুশোর পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চারুকলা অনুষদের সামনে রেল লাইন অবরোধ করে শিক্ষার্থীরা। তদন্ত করে পদ্মা এক্সপ্রেস ট্রেনের অভিযুক্ত টিটিইর শাস্তি সহ 4 দফা দাবি জানান তারা। আমাদের প্রথম দাবি হচ্ছে যে অভিযুক্তকে সশরীরে উপস্থিত হইতে হবে। 2 নম্বর হচ্ছে সে যেহেতু ঘুষ গ্রহণ করছে তাকে প্রাতিষ্ঠানিকভাবে শাস্তির ব্যবস্থা করতে হবে, এবং সে অ্যাটেম্প টু মার্ডারের যে চেষ্টা করছে, মার্ডারের যে অ্যাটেম্পটা নিছে, এটার জন্য তাকে রেল কর্তৃপক্ষ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করবে। 3 নম্বর হচ্ছে আমার ভিকটিমের শারীরিকভাবে মানসিকভাবে হেনস্থা করা হয়েছে, তাকে ক্ষতিপূরণ দিতে হবে। অভিযুক্ত তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন সাময়িকভাবে, এবং শিক্ষার্থীরা আরো যে দাবিগুলো আছে তার সঙ্গে একমত। সেইগুলো নিয়েই এখন যেটা আমাদের দ্রুত সমাধান হলো না আর কি, আমরা চাচ্ছিলাম যে অন্তত এই ট্রেনটা যদি ছাড়তে পারি। মারধরের শিকার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফুরকান উদ্দিন জানান, গত রবিবার তিনি ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেসে রাজশাহী ফেরার পথে একটি টিটি রশিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা নিচ্ছিলেন। প্রতিবাদ করলে ওই টিটি এবং তার সহযোগী তাকে মারধর করে। পরে তাকে গন্তব্যের আগের স্টেশনেই নামিয়ে দেয়। এক পর্যায়ে মাঝখান থেকে আমাকে ধাক্কা মারে,
ধাক্কা মারা হচ্ছে ইয়ের দিকে, যে মেন যে ফটক দরজাটা হচ্ছে অর্ধেক লাগানো ছিল, অর্ধেক খোলা ছিল। তো হচ্ছে আমি কোনো রকম হচ্ছে দরজাটাই ধরি এবং হচ্ছে নিজেকে হচ্ছে ট্রেন থেকে পড়া থেকে প্রতিহত করি। এদিকে সংকট সমাধানে জেলা প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, রেল কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসনের সমন্বয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, তারা রেলওয়ে কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে কথা বলেছেন। রেলওয়ে কর্তৃপক্ষ যোগাযোগ করেছে 8:30 9টার দিকে প্রথম ফোনটা পাই আমি। তারপর থেকে আমি তাদের সঙ্গে যোগাযোগে আছি যে তাদের যে অভিযুক্ত আছে তাকে দ্রুত হাজির করা, আইনের আওতায় আনা এবং ছাত্রের যে ক্ষতি হয়েছে সেই দিকগুলো দেখা, বিবেচনা করা। শিক্ষার্থীদের রেল লাইন অবরোধের কারণে রাজশাহী থেকে সারা দেশের রেল যোগাযোগ সামাজিক বন্ধ হয়ে যায়। নির্ধারিত সময় ছাড়তে পারেনি ঢাকা অভিমুখী বনলতা এক্সপ্রেস এবং সিল্ক সিটি এক্সপ্রেস। পিন্টু হাজং, ৭১। ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে আরও একজন। ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবিরুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে নগরীর শম্ভুগঞ্জ কিশোরগঞ্জ সড়কের পল্লী বিদ্যুৎ অফিসের পাশের সড়কে অটোরিকশার সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেলে গুরুতর আহত হন যাত্রীরা। আহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় 2 জনের মৃত্যু হয়। নিহতরা হলেন তারাকান্দা উপজেলার বাসিন্দা শিলা ও সদরের বাসিন্দা আবেদা। ফরিদপুরে ইজিবাইক চালক কিশোর হত্যা মামলায় 2 আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এই রায় দেন। একই সাথে আসামি আসমত শেখ ও সাগর মোল্লাকে 20,000 টাকা করে জরিমানা করা হয়। এছাড়া মামলার আরেক ধারায় তাদের 3 বছরের সশ্রম কারাদণ্ড ও 10,000 টাকা করে জরিমানা করা হয়েছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী 2টি ধারায় দেয়া এই রায়ের সাজা আসামিরা একসঙ্গে ভোগ করতে পারবেন। 2022 সালের 21 এপ্রিল ইজি বাইক নিয়ে বের হয়ে নিখোঁজ হন নাইম শেখ। পরদিন ভোরে চোরাই ইজি বাইক সহ 2 চোরকে আটক করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যে নাইমের মৃতদেহ উদ্ধার করা হয়। আগামী শনিবার থেকে চট্টগ্রাম জেলার সকল সরকারি দপ্তরে শুরু হতে যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। মঙ্গলবার নগরীর সার্কিট হাউসে এই সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম নগরীতে প্রতিদিন 3,200 মেট্রিক টন ময়লা সংগ্রহ করা হয়, কিন্তু তারপরেও নগরবাসী যেখানে সেখানে ময়লা আবর্জনা অপচনশীল বর্জ্য ফেলেন। এ কারণে 1,000 মেট্রিক টন ময়লা সংগ্রহ করা অসম্ভব হয়ে পড়ছে, যা ড্রেন নালা হয়ে কর্ণফুলী হালদা নদীকে দূষিত করছে। নাগরিক সচেতনতা গড়ে না উঠলে যেখানে সেখানে ময়লা ফেলার অভ্যাস পরিবর্তন হবে না বলেও মন্তব্য করেন মেয়র। রাস্তা থেকে নালা, নালা থেকে খাল, খাল থেকে নদী, কর্ণফুলী নদী দূষণ হচ্ছে। এটা আমাদের জন্য আসলে একটা ভাবার বিষয় যে কর্ণফুলী নদী দূষণ হচ্ছে। আমরা শুধুমাত্র প্রতিক্রিয়া করলাম তারপর ভুলে গেলাম, এটা আমার মনে হয় না ভালো হবে। আমরা এটাকে একটা অভ্যাসে পরিণত করব। নিজেদেরকে কতটুকু পরিবর্তন করতে চাই এটি আজকে আমাদের ভাবতে হবে। আমরা যদি সেই পরিবর্তনটা, আমরা অবশ্যই সেই উন্নত শহর আমরা গড়তে পারবো, আমরা উন্নত জেলা গড়তে পারবো, উন্নত জীবনযাত্রা আমরা তৈরি করতে পারবো যদি আমরা নিজেরা নিজেদের সেই উন্নত ধ্যান ধারণা রাখি, সেই উন্নত চিন্তা ভাবনা পোষণ করি। চট্টগ্রাম বন্দরের নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যেও গত 5 বছরে পণ্য ভর্তি 250টি কন্টেইনার হারিয়ে গেছে। বারবার বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়েও কোনো লাভ হয়নি। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা। তারা জানান, শুরুতে চোরাচালান ও রাজস্ব ফাঁকির অভিযোগে এসব কন্টেইনার খালাসের ওপর নিষেধাজ্ঞা দেয়। এরপর 6 দফায় চিঠি দিয়েও ওই কন্টেইনারের খোঁজ পাওয়া যায়নি। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ছবিতে প্রতিবেদন। কন্টেইনার ভর্তি আমদানি করা পণ্য চট্টগ্রাম বন্দরে আসার পর কাস্টমসের মাধ্যমে শুল্কায়ন সহ নানা প্রক্রিয়া শেষে ডেলিভারি দেওয়া হয়। কিন্তু 2021 সাল থেকে 2026 সাল পর্যন্ত চট্টগ্রাম কাস্টমস হাউস কয়েক দফা চিঠি দিয়ে বন্দর কর্তৃপক্ষকে 250টি কন্টেইনার না পাওয়ার অভিযোগ করেন। এই কনসাইনমেন্টগুলো যখন সাসপেক্ট হয় তখন পুরোপুরি এটা ফিজিক্যাল এক্সামিনেশন করার প্রয়োজন পড়ে। সেই নিরিখে আমরা চিঠি দিয়েছিলাম। আশা করছি খুব দ্রুতই এই চিঠির জবাব আমরা পেয়ে যাব।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দাবি 250টি কন্টেইনারের 164টি পণ্য চালানের মধ্যে 293 বক্স FCL এবং 83টি পণ্য চালানে LCL কার্গো রয়েছে। এর মধ্যে 88টি কন্টেইনার ডেলিভারি দেওয়া হয়েছে, 70টি কন্টেইনার বিভিন্ন প্রাইভেট ডিপোতে হস্তান্তরের পাশাপাশি 131টি কন্টেইনার বন্দরে ইয়ার্ডে রয়েছে। এই সিন্ডিকেট যেটা আপনার এভাবে করে, এটা একটা চক্র, তো নাইলে তো এইভাবে তারা করতে পারে না। আমরা অলরেডি এটা মোটামুটি এখন খুব ডিফিকাল্ট, এটা আগে যেভাবে করতে পারছে এটা কিন্তু আর ভবিষ্যতে পারবে না। আমদানি করা পণ্য বোঝাই কন্টেইনার গায়েব নিয়ে উদ্বিগ্ন বন্দর ব্যবহারকারীরা। এই অবস্থায় তারা তদন্তের মাধ্যমে জটিল এই পরিস্থিতির সুরাহা চান। যে পণ্যগুলো আপনার এখান থেকে হাওয়া হয়ে গেছে, সেগুলোর যে আইজিএমগুলো আছে, সেই আইজিএমগুলো যদি চেক করা যায় তাহলে বোঝা যাবে সেই পণ্যের মধ্যে, এই কন্টেইনারগুলোর মধ্যে ডিক্লেয়ারগুলো কী ছিল, সেগুলোর মধ্যে ঝুঁকিপূর্ণ কাগজ ছিল নাকি আপনার সাধারণ কোনো পণ্য ছিল। এত নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্যে আমদানিকৃত কন্টেইনারগুলো যদি উধাও হয়ে যায় তাহলে এর দায়িত্ব কে নেবে? চট্টগ্রাম বন্দর দিয়ে বছরে 30 থেকে 35 লাখ কন্টেইনার হ্যান্ডেলিং হয়। কাস্টম কর্তৃপক্ষ জানিয়েছে 2021 সালে 83টি, 2022 সালে 61টি, 2023 সালে 40টি এবং 2024 সালে 66টি কন্টেইনারের কোনো সন্ধান পাওয়া যায়নি। বনশ্রী হালদার, 71। পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে নেত্রকোনার কলমাকান্দায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীতে মিশে গেছে, ভেঙে গেছে গুরুত্বপূর্ণ সড়ক, ভেসে গেছে পুকুরের মাছ ও আমনের বীজতলা। এদিকে পদ্মায় পানি বেড়ে ডুবে গেছে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক। তবে সুনামগঞ্জ, শেরপুর, নীলফামারীতে নদ নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে বইছে। সহকর্মীদের তথ্য, ছবিতে প্রতিবেদন। নেত্রকোনার কলমাকান্দার 4টি ইউনিয়ন পাহাড়ি ঢলে তলিয়ে গেছে। খারনই ইউনিয়নের গজারমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস ও একটি শ্রেণীকক্ষ নদীতে মিশে গেছে। নষ্ট হয়েছে শিক্ষা উপকরণ ও আসবাবপত্র। কোথাও তলিয়ে গেছে ঘরবাড়ি, দোকানপাট ও সড়ক। দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামে ঢলের পানি প্রবেশ করছে। পানি কিছুটা কমতে শুরু করলেও কলমাকান্দা ও দুর্গাপুরে নদী ভাঙনের ঝুঁকি বেড়েছে। কলমাকান্দার ডাকবাংলো পয়েন্টে বিপদসীমার 15 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। প্রচুর পানি ভাই, এই পানি হয়েছে আমার বাড়িতে, অনেক পানিরা বাড়ি লইছে হালকা। গজারমারি গুরুস্থান হইতে যে গোবিন্দপুর রাস্তার উপরে 3 ফুট, কোনো জায়গায় 4 ফুট এই অবস্থায় পানি আছে। হঠাৎ করে 1 ঘন্টার ব্যবধানে চুরমার হয়ে গেছে আমাদের এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, পাশাপাশি আমাদের এই 2টা গ্রামের মধ্যে 3টা মসজিদ, এমনকি একটি প্রাচীনতম একটা কবরস্থান। অনেক জমি নষ্ট হয়েছে, যে ধানের বীজ যে ফলাইছে সবগুলো নষ্ট হয়ে যাবে। কমতে শুরু করেছে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা সহ সব নদ নদীর পানি। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইমদাদুল হক জানান, সুরমা নদীর পানি কমে শহরের নবীনগর পয়েন্টে বিপদসীমার 43 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। পদ্মায় অব্যাহত পানি বেড়ে ডুবে গেছে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। লঞ্চঘাটের সুপারভাইজার পান্না লাল জানান, মঙ্গলবার ভোর থেকে পানি বেড়ে পন্টনে ওঠার সংযোগ সড়ক তলিয়ে যায়। এখন যে পানি বাড়তেছে, যার কারণে আবার হাই ওয়াটার একটা ঘাট তৈরি করা হয়েছে, ওটা যদি আর একটু নাব্যতা বাড়ে তখন ওটাই ব্যবহার করা হবে। কিন্তু এখন যেতে পারছে না কেন? আসলে এখনো যেতে পারছে না, মানে ওটা এখনো সম্পূর্ণভাবে তৈরি হয়নি। শেরপুরের চেল্লাখালী, সোমেশ্বরী ও মহারশী নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। তবে পাহাড়ি ঢলে ঝিনাইগাতি ও নালিতাবাড়ির নিচু এলাকা তলিয়ে গেছে। নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপদসীমার 25 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে তিস্তা নদীর পানি। হাসিবা আলী বর্ণা, 71। পদ্মার তীব্র স্রোতে নির্মাণের 1.5 মাসেই ভেঙে গেল মুন্সিগঞ্জের গাউদিয়া ইউনিয়নের স্থায়ী বাঁধের 50 মিটার অংশ। এতে বিপাকে এলাকার মানুষ। আতঙ্কে অনেকেই ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন। যাদের কোথাও যাবার জায়গা নেই তাদের রাত কাটছে নির্ঘুম। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, নিম্নমানের কাজের কারণেই বাঁধ ভেঙে গেছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে নদীর গতিপথ বদলই এই ভাঙনের কারণ। জসিমউদ্দিন দেওয়ানের তথ্য, ছবিতে প্রতিবেদন। গেল রবিবার বিকেলে পদ্মার তীব্র স্রোতে ধস নামে লৌহজংয়ের গাউদিয়া ইউনিয়নের স্থায়ী বাঁধে। মুহূর্তেই ভেঙে যায় 50 মিটার অংশ। তড়িঘড়ি করে সরিয়ে নেওয়া হয় ওই এলাকার বেশ কিছু ঘরবাড়ি। এরপর থেকে ভাঙন আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের। আমরা খুব আতঙ্কে ছিলাম, আমরা সবাই মনে করেন ঘরের ভিতরে ছিলাম।
হঠাৎ করে ভাঙা শুরু হয়েছে। নদী ভেঙে দিতেছে, এই হইতেছে, আমরা তো ঘুমাইতে নেই, ঘর আসলে একটা ভাঙে লেগে গেছে। এই যে সরকারি বাঁধ দিল, রাতের অন্ধকারে বিলীন হয়ে গেল, সরকারের কোটি কোটি টাকা নষ্ট হলো। সরকারের কাছে আমাদের একটা আকুল আবেদন যেন এই বাঁধটা যেন স্থায়ী হয়। এলাকার মানুষ জানান লৌহজং থেকে টঙ্গিবাড়ি পর্যন্ত এলাকা রক্ষায় 2021 সালে 9.10 কিলোমিটার বাঁধ নির্মাণের একটি মেগা প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড। কিন্তু নির্মাণের মাত্র 1.5 মাসের মাথায় বাঁধটিতে ভাঙন শুরু হয়েছে। আর ভাঙনে এরই মধ্যে বিলীন হয়েছে লৌহজংয়ের অর্ধেকেরও বেশি এলাকা। তাদের অভিযোগ, ঠিকাদারের নিম্নমানের কাজের কারণে এই ভাঙন। বর্ষা যখন আরো বেশি দিন যাবে তখন তো এই বাঁধ তো টিকে রাখা সম্ভব হবে না। 3 ভাগের 2 ভাগে কিন্তু পদ্মা নদীতে বিলীন হওয়া, তাও 3 ভাগের 1 ভাগ যা আছে সেটাও যদি এখন বিলীন হয়ে যায় তাহলে আর গাউদিয়া ইউনিয়নের যে গাউদিয়া গ্রামটা এটাই আর থাকবে না। তবে অভিযোগ মানতে নারাজ ঠিকাদারি প্রতিষ্ঠান। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, হঠাৎ নদীর স্রোতের গতিপথ বদলে যাওয়াতেই এই বিপত্তি। সাময়িকভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। ঠিকাদার প্রতিষ্ঠান যে একটা ব্লক বা একটা বস্তা কম দিবে, কম ফেলবে, এটা সুযোগ নেই। তো যেহেতু বন্যাকালীন সময় পানি বাড়তেছে দ্রুত, ভাঙন যেন আরো বৃদ্ধি না পায় এই কারণে সাময়িকভাবে এটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে আবার আগের মতো কাজ করে দেওয়া হবে। ভাঙন কবলিতরা বলছেন, এখনই স্থায়ী কোনো ব্যবস্থা না নিলে গাউদিয়া ইউনিয়নের হাজারো বসতভিটা, স্কুল, মসজিদ আর বাজার নদীতে বিলীন হয়ে যাবে। মনিরা কাজুরি, ৭১। বগুড়ার শাহজাহানপুরে মাদক বিক্রির প্রতিবাদ করায় এক ব্যক্তিকে হত্যা করেছে মাদক কারবারিরা। তাদের হামলায় আহত হয়েছে আরো 2 জন। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ। SM আবু সাইদের তথ্য ছবিতে প্রতিবেদন। সোমবার রাতে উপজেলার ঘাসিরা ইটভাটা এলাকায় সিএনজি চালিত অটোরিকশায় 8 থেকে 10 জন দুর্বৃত্ত অস্ত্রের মুখে খোরশেদ আলম নামে এক ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে এগিয়ে আসে রঞ্জু মিয়া ও তার ছেলে জোবায়ের। পরে দুর্বৃত্তরা 3 জনকে এলোপাথারি জখম করে চলে যায়। এলাকার লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক রঞ্জু মিয়াকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনদের দাবি, ঘাসিরা এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র মাদক কারবার চালাচ্ছে। এ নিয়ে প্রতিবাদ করায় খোরশেদ আলমের উপর হামলা হয়েছে। আমি মাদক আনতে যাই না, এই কোতার কাটাকাটি জের ধরে এই ঘটনা। বাঁচা আগে যে দেখতে গিয়ে দেখি সন্ত্রাসীরা আছে, চাকু, বার্মিস, কুড়াল, অনেক কিছু ডালপালা নিয়ে আছে। 1 সিএনজি 10-12 জনের মতো হবে। দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি যারা এই ঘটনার সাথে জড়িত। পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করে দেখছেন। পাশাপাশি হত্যায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। ছুরিকাঘাতে একজন ব্যক্তি নিহত হয় এবং অপর 2 জন ব্যক্তি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলা তদন্তাধীন আছে এবং আমরা আসামি গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা করছি। নিহত রঞ্জু মিয়া পেশায় গৃহ নির্মাণ শ্রমিক ছিলেন। তার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভ তৈরি হয়েছে। শাকিলা শম্পা, ৭১।